কিছু বলবা? কি হলো, চুপ করে আছো কেন বলো? কি যে বলি তোমাকে, দিন দিন আব্বার অবস্থা ভীষণ খারাপ হচ্ছে। আমি বুঝতে পারছি না আমি কি করব। আব্বার যে জমানো টাকা ছিল সেগুলো দিয়ে তার চিকিৎসা করানোর পর আর একটা টাকাও বাকি নেই। আমি যে বেতন পাই সেটা দিয়ে প্রতি মাসের বাজার, ওষুধের খরচের পেছনে সব চলে যায়। তার মধ্যে আব্বা আমাকে কি বলে জানো? সে নাকি গরুর মাংস দিয়ে ভাত খাবে, তার ওষুধও শেষ। তাই আমি তোমার কাছে আসছি, আমাকে কি 5,000 টাকা ধার দেওয়া যাবে? কিভাবে দিব বলো? আমি তোমার যোগ্যতা অনুযায়ী একটা চাকরি দিয়েছি। ভাবছিলাম যে চাকরি করে যে বেতনটা পাবা ওটা দিয়ে তুমি তোমার সংসারটা চালাবে। আমাদের বিয়েটা তো আর হলো না, হবে কিনা সেটাও জানি না। তুমি তো সবই জানো, আমার সব পরিস্থিতি তুমি জানো। আমার মা, আমার ছোট বোন, আমার বড় ভাইটা কিছু করে না। কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে আমি যে জীবনটা পার করছি আমি জানি আর আল্লাহ জানে। তুমি তো জানো, তোমার থেকে তো ভালো কেউ জানে না। তারপরও কেন এগুলো তুমি এখন বল? হ্যাঁ আমি জানি, খুব ভালোভাবেই জানি। এই যে তুমি পরিবার পরিবার করছো না, ভাই বোন করছো, বাবা মাকে যত্ন নিচ্ছ, দেখবা দিন শেষে এরা কেউ তোমার প্রতিদান দিবে না। জানি আমার কথাগুলো শুনতে খুব খারাপ লাগবে, কিন্তু এটাই সত্য, এটাই বাস্তব। খারাপ আমার আগেও লেগেছে, এখনো লাগছে। কিন্তু তোমার উপর আমার কোনো অভিযোগ নেই। কেন বলো তো? এই যুগে কেউ তার গার্লফ্রেন্ডের জন্য এতটা করে কি না তা আমার জানা নাই, কিন্তু তুমি আমার জন্য করেছো, করছো। আমার কাছের বলো, আমার আপন বলো, আমার ভালোবাসার মানুষ বলো, সবই তো তুমি। তুমি যদি আমাকে না বোঝো আমি আর কাকে কি বলবো? কে বলছে আমি বুঝি না? এতদিন পরে এসে তুমি বলছো তোমার পরিস্থিতি আমি বুঝি না? তোমার পরিবারের কোন খারাপ সময়টাতে আমি দাঁড়াইনি? শুধু কি খারাপ সময়? তোমার বোনের ভর্তি ফি, তোমার মায়ের কাপড়, তোমার বাবার ওষুধের টাকা, তোমার ভাইয়ের হাত খরচের টাকা, কোনটা আমি দেইনি? এখন তো মাঝে মাঝে এরকম হয় তোমার পরিবারের চাহিদা মেটাতে গিয়ে মানুষের কাছে টাকা ধার চাইতে হয় আমার। খোটা দিলে? খোটাটা না দিলেও পারতে। কারো উপকার করার পরে যদি তাকে সেটা বারবার মনে করিয়ে দাও, সেই উপকার করার চাইতে না করা অনেক ভালো। যাই হোক, আমি এসে আপনাকে বিরক্ত করলাম। আপনার অনেক কাজ আছে, আপনি আপনার কাজ করেন। আসলে হয়েছে কি, অনেক দিন যাবৎ বাবা গরু মাংস খেতে চেয়েছে, কিন্তু সংসারের অন্যান্য খরচ করতে গিয়ে গরু মাংস দিয়ে কিনবো সে টাকাটা আমার কাছে নেই। আমি ভাবছি যে আমি আপনার কাছে আসবো, হাত পাতলে আমার উপর যদি আপনার একটু দয়া হয়, কিন্তু আমি ভুল জায়গায় আসছি। আমি না, যাই। বসো। তুমি তো এতক্ষণ তোমার পরিস্থিতির কথা বলছো, আমার পরিস্থিতিটা দেখবে না? জানি আমার কথায় তুমি বিশ্বাস করছো না। মানি ব্যাগ চেক করো, এখানে 5,000 টাকা নেই। বিশ্বাস হচ্ছে না তো? দেখো কত টাকা আছে। 3,000 টাকা হবে, আর কিছু খুচরা টাকা আছে। এগুলো আমার লাগবে, তুমি 3,000 টাকা নিয়ে যাও। দেখো, আমার জন্মের পরেই বাবা মা মারা গেছে, আমি এতিমখানায় বড় হয়েছি, অনেক স্ট্রাগল করেছি জীবনে। কিন্তু এখন তোমার কষ্টের কথাগুলো যখন আমি শুনি, আমি আসলে সাহস পাই না, ভয় পাই। জীবনে এত কষ্ট পেয়েছি, নতুন করে আর কষ্ট পেতে চাই না। আমি আসি। সাবেলার মাছ প্রতিদিন এই পচা ডিমের স্যুপ খাইতে ভালো লাগে না। একটু কমলা, একটু মাংস, গরুর মাংস দিয়ে রুটিটাও খাই।
খাবো না খাবো না। মা, এইগুলা কি শুরু করছো? বস্তিবাসীদেরকে তো এই খাবার কেউ দেয় না, প্রতিদিন এই কচু কেচু। সকালবেলা 2টা তেলে ভাজা পরোটা, একটু গরুর মাংস দেওয়া যায় না? ওরে আমার জমিদারের বাচ্চা রে, মহারাজারে, উনি আইছেন গরুর মাংস দিয়ে পরোটা গিলার লাগিয়া। এই তোর লজ্জা করে না? হ্যাঁ, একটা টাকা সংসারে দিস না, টাকা লাগলে হয় বোনের কাছ থেকে নিস, নাহলে আমার কাছ থেকে নিস, আবার বলিস জমিদারেও তো খাবি, কুলাঙ্গার কোথাকার। আমার লজ্জা করবে কেন? হ্যাঁ, আমি তোমার টাকায় খাই? বাজে কথা বলবো না। আমি খাইলে আমার বোনের টাকায় খাই, তাও কত খাই? 100, 200, 300 টাকা করে খাই। একটা বড় দান মারি, লাখ টাকা যেদিন মুখের উপর ছুড়ে পারবো না, সেদিন বান্দির মতন খাটাবো। এই ফকিন্নি, লাখ লাখ টাকা দিবি না? জীবনে দেখালো না 100 টাকার বাজার করে আনতে, উনি আসছে লাখ টাকার বাহাদুরি দিয়ে আনের লাগিয়া। সকালে ঘুম থেকে উঠছো, তোরে খাইতে দিছি, তো 14 গোষ্ঠী কপালের বাইক। এই সংসারে তোর খবর রাখোস? তুই বাড়ির বড় পোলা, সংসারটা কেমনে চলে কিভাবে চলে কোনো খবর রাখোস? বাপটা অসুস্থ, 1000 টাকা লাগে চিকিৎসার জন্য, তোর বোনটা টাকা কামাই করে কষ্ট করে, কোনো খবর নাই, খালি খাওয়া খাওয়া খাওয়া। লজ্জা লাগবে কেন? হ্যাঁ, সবসময় আমার সাথে বাজে কথা বলো। খাওয়া দাওয়া নিয়ে খোটা দাও আমাকে কেন? সেই স্টুডেন্ট লাইফ থেকে দেখে আসি শুধু অভাব অভাব অভাব। এত অভাব তাহলে এই পৃথিবীতে আনছিলা কেন? হ্যাঁ, এখন ব্যবসা করতে অনেক টাকা লাগে, 1-2 লাখ টাকায় কোনো ব্যবসা হয় না। কে ব্যবসা করা লাগবে? কে লেখাপড়া শিখায় নাই, চাকরি করতে পারস নাই, যোগ্যতা নাই, লাখ লাখ টাকার খবর দিয়ে লই আইছে এখানে। খারাপ চুপ বাজে কথা কব না, খারাপ ব্যাপার কম না তো গেলে উলাঙ্গা কোথাকার গন্ডারের সামনে এত করে কইতে একটু কাজে লাগে না। এই সংসারে প্রত্যেকটা মানুষকে তুই অতিষ্ঠ করে ফেলাইছস, আল্লাহ যে আমার কেন মরণ দেয় না? তুমি মরবা সহজে? তুমি সহজে মরবা না। গিরিঙ্গিবাজ মানুষ সহজে মরে না। সেই ছোটবেলা থেকে অভাব অনটন, স্টুডেন্ট লাইফ থেকে দেখে আসছি অভাব অনটন। এই অভাব অনটন থাকবে যদি, তাহলে আমাদেরকে পৃথিবীতে কেন আনছিলা? হ্যাঁ, আমি নিজে একবার ইনকাম করি, লাখ টাকা ইনকাম করি, বড় একটা দান মারি, তখন এই বাড়ি ছেড়ে আমি নিজে এমনি চলে যাবো। যা যা যা। মাংস খাইবেন না? আনছে গরুর মাংস আনছে, এক কাজ করে আমার মাংস খান, আমার মাংস ভালো করে কষা করে রান্না করে দে, এইটা খান। হারা তো শেফালি গরুর মাংস খাবো, ফল খাবো। পেনশনে যা টাকা পান তা দিয়ে তো আপনি ওষুধ কিনতে কিনতে শেষ হয়ে যায়, তো পচার ফল কখন খাওয়াবো? হ্যাঁ, এক কাজ করে মাংস জন্মে খাওয়া খান, এই যে খাইলে খান, না খেলে উপাস থাকবেন। শেফালি, শেফালি, আমার একটু কমলা খাইতে মন চাইতেছে, একটু গরুর মাংস রুটি দিয়া, গরুর মাংস দিয়ে খাইতে। শেফালি মানে ও মা। ভাই, মাংসের কেজি কত? মাংসের কেজি 800 টাকা। 800 টাকা? একটু কম রাখা যায় না? না আপা, কম রাখা যায় না। আসলে হয়েছে কি ভাই, আমি আসলে 1 কেজি মাংস নিতাম, কিন্তু টাকাটা আমি বাসায় ভুলে রেখে আসছি। আমাকে কি হাফ কেজি মাংস দেওয়া যাবে? হাফ কেজি মাংস বিক্রি করেন না, জানতো আপা? আসলে ভাই সত্যি বলতে কি, 1 কেজি মাংস কেনার মতো আমার আসলে সে সামর্থ্য নাই। আমাকে হাফ কেজি মাংস দেন না। এই কথাটা তো আগে বলবেন, গণিতা করলেন কিসের জন্য? দেন টাকা দেন, 400 টাকা দেন। ও স্যার, হাফ কেজি মাংস দেন। এই তো ভাই। জি আপু, নেন আপু। ওকে আপু। ও স্যার, কিরে শিউলি, এরকম সাজুগুজু করে কোথায় যাচ্ছিস? কোথায় আর যাব, কলেজে যাচ্ছি। এরকম সেজেগুজে কলেজে যাচ্ছিস? কলেজে কি শুধু তুই পড়িস, আমি কি পড়ি নাই? দেখে তো মনে হচ্ছে ফ্যাশন শো করতে যাচ্ছিস। আচ্ছা কি শুরু করলি আমাকে বলতো? এই সংসারটা যে কত কষ্ট করে আমি চালাচ্ছি, কত অভাব অনটন এই সংসারের মধ্যে। তুই আর বড় ভাই কোনো তোয়াক্কাই তো নাই, নিজেরা নিজেদের মতো চলছিস। কিভাবে পারিস এরকম করতে তোরা? আপা এত জ্ঞান দিও না তো, বাসার মধ্যে জ্ঞান দাও সেটা ঠিক আছে, এখন তুমি রাস্তার মধ্যে আমাকে জ্ঞান দিবা? আর আমি দেখতে কি খারাপ? আমি কি অসুন্দর? আর আমি কি একবারও তোমাদেরকে বলেছি যে আমাকে এরকম গরিব ঘরে জন্ম দাও? তোমরা ঠিক মতো আমাকে পালতে পারো না, আমাকে জামা কাপড় কিনে দিতে পারো না, আবার আসছো বড় বড় কথা বলতে। আর আমি না এই তোমার মতো এরকম ল্যাবড়া ছেবড়া ভাবে চলতে পারবো না। আমার একটা স্ট্যাটাস আছে, আর মানুষ আমাকে অন্যভাবে দেখে। স্ট্যাটাস? স্ট্যাটাসে কি আসে যায় রে? তুই যেমন তেমনটাই সুন্দর, এরকম বড়লোকি ভাব দেখিয়ে মানুষের সাথে চলার তো কিছু নাই। তুই যেমন সেটা যদি মানুষ দেখে তোর সাথে মিশে, সেটাই তো গুরুত্বপূর্ণ না? তাদের সাথে তুই মিশবি,
থাক আপা, থাক। আমি না নিজেকে না অন্যদের সামনে ছোট করতে পারবো না। আর তাছাড়া তোমার মতো এরকম ল্যাবড়া ছ্যাবড়া হবে আমি থাকতে পারবো না। এমনিতে আমি তোমাদের সাথে অনেক কষ্টে আছি। আমি যদি একটু সুযোগ পাই না, তাহলে এই সংসারের মুখে না লাথি মেরে চলে যাব। আরে গরিবভাবে জন্মাইছি, তার মতো এইটা না যে আমার গরিবভাবেই থাকতে হবে, এটা আমি মেনে নিতে পারবো না। মুখে কত সুন্দর কথা ফুটেছে না? যখন তুই স্কুলে পড়তি তখন এই বড় বোনের কথা ছাড়া উঠতিও না, বসতিও না। এখন মন চাচ্ছে যে আমি তোর একটা কষা একটা থাপ্পড় দিই, কিন্তু পারতেছি না। আপা, তুমি কি আর কিছু বলবা নাকি আমি যাব? এমনিতে আমার দেরি হয়ে যাচ্ছে। হে আল্লাহ, কোন পরীক্ষার মধ্যে তুমি আমাকে ফেললা? আমি তো সহ্য করতে পারছি না। মনে হচ্ছে এই সংসারের বড় ভাই আমি, বড় সন্তান আমি। আমাকে ধৈর্য দাও। কি যে গরম পড়ছে। মা, মা আসতেছে। আব্বা, তোমার শরীর কেমন আছে? হনো, তোমার লেগে আমি কি আনছি দেখো। আমি রুটি দিয়ে খাবো। রুটি দিয়া খাইও। আম্মা এলাও, এদিকে 1/2 কেজি গরু মাংস আছে, নিচে আলু আছে, সরু সরু কইরা আলু পিস কইরা বুনা করবা, খবরদার জাল কিন্তু দিবা না। আব্বা রুটি দিয়া গরু মাংস খাইবো, পাতলা কইরা রুটি বানাইবা, বুঝছো কি কইছি? এই, তোর কি আক্কেল হবে না? তুই গরুর মাংস নিয়ে আসছস? এক বেলার গরুর মাংস দিয়ে আমাদের 5 বেলা তরকারি কিরম যায়? তুই কি তোর আব্বার মতো ছোট হয়ে গেছস? তোর আব্বা সারা জীবন আমাদের জন্য কি করেছে? হ্যাঁ, সততা করে জীবনটাই পার করে দিছে। তোর আব্বা যেই পোস্টে চাকরি করতো, ওই পোস্টে চাকরি করে মানুষ টাকা পয়সা বাড়ি গাড়ি করে পার করে ফেলছে। আর তোর আব্বা আমাদের জন্য কি করেছে? মা এভাবে কথা বলতেছো কেন তুমি? আমার আব্বা সারা জীবন কোনো ঘুষ খায়নি, এটা কি সে অপরাধ করছে? সে সবসময় সৎ ছিল, এই সৎ থাকা তো দোষের কিছু না। আহারে আমার সৎ মানুষ রে, তাহলে এখন না খেয়ে থাকো। ওষুধ আনলে ঘর ভাড়ার টাকা থাকে না, ঘর ভাড়া দিলে বাজারের টাকা থাকে না, বাজার করলে জামা কাপড় কেনার টাকা থাকে না। মাঝে মধ্যে আমার ইচ্ছা করে কি ওরা দড়ি দিয়ে মরে যায়। মা, কাউরি কি দোষারোপ করে শান্তি পাওয়া যায়? হ্যাঁ, আমার আব্বা তো অসুস্থ হইছে, কেউ তো ইচ্ছা করে অসুস্থ হইতে চায় না। যেভাবে কথা বলতেছো যে আমার আব্বা ইচ্ছা করে অসুস্থ হইছে, নসিবে ছিল অসুস্থ হয়ে গেছে। মানুষটা চলতে পারে না, ঠিক মতো খাইতে পারে না, বাচ্চাগো মতো আচরণ করে, তারে দোষ দিয়ে কি লাভ আছে? হ্যাঁ আব্বা। মা, আমার না কমলা খেতে খুব মনটা চিনতে। কমলা খাইবা? আমার দিবি? কমলা খাও। এই, আপনি চুপ থাকেন তো। আপনি সারাক্ষণ তো খাই 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 করেন কে? এই গরুর মাংস খাইবেন, তারপরে কি কমলা খাইবেন, বেদানা খাইবেন, রসমালাই খাইবেন, টাকা কি গাছ থেকে পড়ে? মা বাজে কথা কইও না তো। কি শুরু করলা তুমি? আমার আব্বা যখন সুস্থ ছিল, সবল ছিল, তখন কি নতুন জামা কাপড় পরো নাই, নতুন শাড়ি কিনো নাই, নতুন গহনা পরো নাই? আমার নিজের চোখে দেখা। আব্বার থেকে টাকা নিয়ে তুমি তোমার বাপের বাড়ি দিয়ে আসছো, এখন সবাই বড় বড় কথা বলতেছো না? তোমাদের সবাইকে আমার ভালো করে চিনা আছে। সব গরম আমি দেখবো। তোর বাপ গরম দেখাইবো, তোর ভাই গরম দেখাইবো, তুই গরম দেখাবি, তোর বোন গরম দেখাইবো, 14 গোষ্ঠী গরম দেখাইবো। যত জ্বালা যন্ত্র সব তো আমার, তাই না? আমি তো পুতুল, আমার রাগ নাই, কষ্ট নাই, কিচ্ছু নাই, আমি যন্ত্র। আব্বা, আপনি কমলা খাইতে যাইছেন না? আমি আপনার কমলা না খাওয়াবো। মারে, হ্যাঁ আব্বা। ও মা, আমি তো করে এই জীবনে কোনো সুখ শান্তি দিতে পারি না। একটা ভালো কাপড়, মুখে 2টা ভালো খাবার তুলে দিতে পারি। কত কষ্ট করছে আমার, ক্ষমা করে দিস। উপর আল্লাহর কাছে দয়া করি মা, আল্লাহ তোরে ভালো করো। তুই সুখী হবি মা, আমার সংসারে তো হইতো না। আব্বা, কিচ্ছু লাগবো না, আপনি যে বাইচা আছেন এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। বানাইতাছি। তোমাকে না আমি খুব পছন্দ করি, খুব 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 পছন্দ করি। এইরকম একটা হ্যান্ডসাম ছেলে এই বয়সে সফল ভাগ্যে এরকম জোটে? আমি তো সেখানে প্রায় বলি টানাটানি সংসার ছেড়ে
তাড়াতাড়ি তোমাকে বিয়ে করে তোমার সংসারে উঠে যাবে। এত টানাটানির মধ্যে থাকা যায় বলো? আমি অবশ্য অন্য চিন্তা করতেছি। এত যে চিন্তা করছেন বলছেন, আমার কি মনে হয় জানেন? এই যে আপনার চেহারাটা, এই চেহারাটার মধ্যে ছিটা ফোটাও নাই চিন্তার। আর এই যে কথা বলছেন না, আমার কাছে মনে হয় আপনি মিথ্যা কথা বলছেন। তুমি ঠিক বলেছো, আমার চেহারাটা এরকম হাসি হাসি। এখন যদি তুমি কান্না করি তোমার কাছে মনে হয় আমি এখন হাসতেছি। কথাটা কিন্তু সত্যি, মিথ্যা না। আর একটা কথা বলি তোমাকে, আমার বোন হিসেবে বলছি না, শেফালির মতন মেয়ে এই জগতে পাওয়া খুব কষ্টকর। ওর মতো সুন্দরী, ওর মতো বিনয়ী, দায়িত্বপরায়ণ এরকম মেয়ে যুগে পাওয়া যায় না। বোনের জন্য খুব মায়া না? খুব মায়া। ভাইয়া, আমি ভীষণ অবাক হচ্ছি, আপনার এত দরদ পরিবারের প্রতি, এত মায়া, এত দায়িত্ব আপনার মধ্যে, চাকরি তো করছেন না। 10 বছর হয়ে গেল ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন। একটা চাকরি করলে কি হতো? আপনি যদি একটা চাকরি করতেন আপনার সংসারটা বেঁচে যেত। আপনি কি সেটা বুঝতে পারছেন না? তুমি আমাকে হাসালে ভাইয়া। চাকরি কেন করতে যাব? তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো নাই, কিন্তু তুমি ব্যবসা করছো। ব্যবসা মানে তো শুধু টাকা আর টাকা আর টাকা। আমিও চেষ্টা করছিলাম, আমার ভাগ্যে ছিল না। মাছের ব্যবসা তো, মাছ পচে যায়। 3 বার চালান দিলাম, 3 বারই পচে গেল। ভাগ্যটা খুব খারাপ হবে। বুঝলাম। তা এখন কি করবেন? কিছু ভাবছেন? কিছু একটা তো করা উচিত ভাইয়া, তাই না? শেফালি যে চাকরিটা করছে, যে স্যালারিটা পাচ্ছে, কোনোভাবে আপনাদের সংসারটা চলছে। মাঝে মাঝে আপনাদের চাহিদা পূরণ করার জন্য তো আমার কাছ থেকে টাকা ধারও নেই। এবার আমি একটা দুর্দান্ত প্রজেক্ট নিয়ে চিন্তা ভাবনা করছি। 50 থেকে 60 লাখ টাকা প্রজেক্ট। যদি এটা সফল হয় না, মিনিমাম 20 লাখ টাকা থাকবে আমাদের। তোমাদেরকে ধুমধাম করে দিয়ে দেবো। তোমরা হানিমুন করবা সুইজারল্যান্ডে। তোমাদের বিমান ভাড়া, হোটেল ভাড়া সব কিন্তু আমার। ওমান থেকে তোমার জন্য ড্রেস আনাবো, দুবাই থেকে আনাতে পারি। এই মানে সময়ের ব্যাপার আর কি। কোনো টেনশন করো না, আমি ধুমধাম করে তোমাদের দিয়ে দেবো। আপনার আসল উদ্দেশ্যটা কি? মানে আমার কাছে কেন আসছেন? প্লিজ একটু ক্লিয়ার করেন তো। না না, আমার ওই প্রজেক্টটা নিয়ে, মানে 50-60 লাখ টাকার ওই প্রজেক্টটা নিয়ে একটু দৌড়াদৌড়ি করছি। কাগজপত্র লাগছে অনেক, এখানে করে যেতে হচ্ছে। আমার হাত তো ফাঁকা, শেফালির কাছে তো চাওয়া যায় না, মানে সংসারের খরচ দিয়ে ওর হাতের কিচ্ছু থাকে না। তুমি এক কাজ করো, আমাকে 1000-500 টাকা দাও, আমি দিয়ে দেবো। আবার টাকা? ভাইয়া প্লিজ, আমার কাছে না আপনাকে দেওয়ার মতো কোনো টাকা নেই। এটা কোনো কথা বললা? এত আশা নিয়ে আসছি তোমার কাছে, তুমি চাও না আসলে আমি কিছু করি? তোমার মতন ভাগ্য কি আমার আছে যে একবারই সফল হব? ঠিক আছে, তুমি 1003 টাকা দাও। আরে বললাম তো আমার কাছে কোনো টাকা নেই, প্লিজ বিশ্বাস করেন। বুঝেছি বাবা, 1002 টাকা দাও, তাহলে হবে। আমার কাছে বেশি কিছু নাই, আমার কাছে 1000 টাকাই আছে। যদি ভালো লাগে নিতে পারেন, আর না নিতে চাইলে থাক, আমার কাজে লাগবে। না না না, তুমি তো আমার উপর রেগে যাচ্ছ। কষ্ট হবে, তারপর চালিয়ে দিতে পারবো। তুমি সন্ধ্যা করে বাসায় এসো কিন্তু। হ্যাঁ, আমি থাকবো না। হ্যাঁ, টাটা, বাই বাই। জি। ডিসগাস্টিং। মা, অনেক দিন যাবৎ তোমাকে একটা কথা বলবো আর বলা হয় নাই। আমার বন্ধু বলো, বান্ধবী বলো, সেটা তো তুমি। আসলে আমি বলতে যাচ্ছিলাম কি, তুমি তো জানো আমি শুধুমাত্র তমালের সাথেই মিশি। ও আমাকে বিয়ের জন্য ফোর্স করছে, কিন্তু আমি কি বলবো আমি আসলে বুঝতে পারছি না। আর এটা তো ভালো করেই জানো না, তমালের বাবা মাকেও নেই। হ্যাঁ বুঝি, বুঝবো না কেন? এই দুনিয়াটা এমনই, এখানে স্বার্থ ছাড়া কেউ এক পাও আগায় না। ছোট ভাই বোন, অসুস্থ বাবা, এদের কথা বাদই দিলাম। এদের কথা ভাববি কেন? তোর বয়স হয়েছে, বিয়ের বয়স হয়েছে, বিয়ে থা করবি, সুখী সংসার করবি। বিয়ে কর মা, সংসার কর। মা, তুমি এভাবে কেন বলছো? আমি তো বলছি না যে আমি এখনই বিয়ে করে এখান থেকে চলে যাচ্ছি, বা আমি আমার দায়িত্ব পালন করব না। এই সংসারের জন্য আমি কি করি নাই মা? আমি কি একবারও নিজের কথা ভাবছি? আর যদি নিজের কথা ভাবতাম তাহলে তো হতোই। আমি যে কটা টাকা বেতন পাই, পুরো টাকা তো আমি তোমার হাতে এনে দিই। অফিসে যাই হেঁটে, অফিস থেকে বাড়িতে আসি হেঁটে, একটা টাকাও নিজের কাছে রাখি না। হ্যাঁ, এমনই কপাল আমার যে মেয়ের কামাই রোজগার খাইতে হয়, ছেলে কামাই করে সংসার একটা টাকাও দেয় না। শোন মা, আমি তো মা ছোটোবেলায় সারাক্ষণ বিছানায় প্রস্রাব করতি, হিসি করতি, পটি করতি। কই, আমি তো একবারও বিরক্ত হইতাম না। সারা রাত জাগিয়ে রাখতি, কই আমি তো বিরক্ত হইতাম না। তোদের মুখের দিকে তাকিয়ে এই সংসারে মুখ বুজে পড়ে আসি। নিজের শখ আল্লাহ সব বিসর্জন দিছি। ভালো একটা শাড়ি পরি নাই, ভালো একটা গয়না পরি নাই, তো তোদের মুখের দিকে তাকাই। মা, এখানে সকালাদের কথা কেন আসতেছে?
আমি একটা জরুরি বিষয় নিয়ে তোমার সাথে আলাপ আলোচনা করছি। মা, তুমি তো জানো তমাল আর 10টা মানুষের মতো না। ও আমাকে বিয়ে করতে চায়, ও আমাকে বিয়ে করতে চাইতেই পারে, কিন্তু আমি তো আর এখন ওকে বিয়ে করছি না। মানে আমি আসলে বলতে চাচ্ছিলাম যে তুমি যদি অনুমতি দাও তাহলে ও আমাকে কাবিনটা করে রাখলো, পরে না হয় উঠিয়ে নিল। আরে হ্যাঁ রে মা, বুঝবো না কেন? সবই বুঝি, বয়স তো আর কম হয়েছে না। দুনিয়াতে কথা আছে না, নিজে বাঁচলে বাপের নাম। অবশ্যই বিয়ে থা করবি, সংসার করবি। তুই দেখতে সুন্দরী, ভালো চাকরি করস, তাহলে তোমারও তো দেখতে হ্যান্ডসাম। যে কোনো মেয়ে দেখলি পছন্দ করব। দুজনে মিলে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবি, মুরগি মাসালাদ খাবি, ফুর্তি করবি, ঘুরতে যাবি, কত কি করবি। এই অসুস্থ বাবা মা ভাই বোনের কথা নাই বাদ দিলি, এত কথা তুই কেন ভাববি বল? তুই বিয়েটা করে সংসার কর মা। মা, তোমাদের সাথে কথা বলে কোনো লাভ নাই। তোমরা আসলে বুঝো না, যখনই কোনো আলাপ আলোচনা করতে আসি তখনই খ্যাস 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 করো। হ, আমি তো খারাপ, আমি সবচেয়ে খারাপ। আমি যদি খারাপ নাই হইতাম তাহলে এই সংসার ফেলে কবে চলে যেতাম। আমিই খারাপ, আমিই খারাপ। এখন কি আসলো? ও তো তুমি আসছো এখন? মা, ওই যে তমাল আসছে। ওয়ালাইকুম সালাম। বসো। বসো বাবা। আচ্ছা, কথা বলো, আমি চা করে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। তা বাবা কেমন আছো? তুমি তো আগে আমাদের বাসায় প্রায়ই আসতে, ইদানিং তো আসোই না। বিশেষ করে শেফালির আব্বা অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে তো আমাদের বাসায় আসা তুমি বন্ধই করে দিছো। আসলে আন্টি অফিসে অনেক চাপ যাচ্ছে, সেই জন্য আসতে পারি না। আর আজকে আসা বেসিক্যালি আপনার সাথে আমার কিছু কথা আছে, সেজন্য আসছি। আন্টি, আমি জানি যে আপনাদের পরিবারের অবস্থা খুব খারাপ। চাচা অসুস্থ, শফিক ভাই কিছু করে না, আর শেফালি তো আমার অফিসেই জব করে। ওর যে স্যালারিটা হয় সেই স্যালারি দিয়ে আপনাদের চলাটা খুব কঠিন, সেটা আমি ভালো করেই জানি। আন্টি, এই পৃথিবীতে আমার কেউ নেই। আমি এতিমখানায় মানুষ হয়েছি। মুরব্বি বলতে আপনি আর চাচা। আপনি তো জানেন যে শেফালির সাথে আমার একটা সম্পর্ক আছে, মানে ওকে ভালোবাসি। আমি ওকে বিয়ে করতে চাই। বাবা তুমি এটা কি বললা? তুমি তো আমাদের অবস্থান সবই জানো, সবই বুঝো। শেফালির যদি এখন বিয়ে হয়ে যায় তাহলে তো আমরা রাস্তায় পড়ে যাব। ওর আব্বার ওষুধ, এতগুলো মানুষের খাবার দাবার, চলাফেরা। বাবা তোমার কাছে 2 হাত জোর করতেছি, আমি তোমার মায়ের মতো কথা দিতেছি বাবা। আমার শফিকের চাকরি হয়ে গেলে আমি নিজে তোমাদের 4 হাত এক করে দিব। বাবা তুমি এই মুহূর্তে বিয়ের সিদ্ধান্তটা নিও না। তুমি আর কয়দিন পরে বিয়ের সিদ্ধান্ত নাও, এটা তোমার কাছে আমার মা হয়ে একটা রিকোয়েস্ট পাবো। আন্টি, এভাবে কেন বলছেন? আমি কি আপনার ছেলের মতো না? বিয়ের পর আমি আর শেফালি মিলে না হয় আপনাদের সংসারটা দেখব। তাছাড়া আমি তো একবারও বলিনি বিয়ের পর শেফালির যে স্যালারিটা আছে সেটা আপনাদেরকে দিতে পারবে না বা আপনাদের সংসারে খরচ করতে পারবে না। বাবারে, এটা তুমি কথা বললা? তোমরা নতুন সংসার করবা, নতুন জীবন শুরু করবা। আমি মা হয়ে তোমাদের কাছ থেকে তখন হাত পেতে টাকা নিব? এটা হয় কোনো দিন? হয় না বাবা, হয় না। বাবা আমি তোমার কাছে 2 হাত ধরে রিকোয়েস্ট করতেছি বাবা, তোমরা এই মুহূর্তে বিয়ের সিদ্ধান্তটা বাদ দাও। তুমি তো আমাদের সংসার সম্পর্কে সব জানো, সব বুঝো। আমার শফিকের একটা চাকরি হোক, সংসারের হালটা ধরুক, আমি তোমার মায়ের মতো। আমি তোমার কথা দিতেছি, আমি নিজে তোমাকে 4 হাত এক করে দিব। অন্তত এই মুহূর্তে তোমাদের বিয়ের সিদ্ধান্তটা বাদ দাও বাবা, প্লিজ। ঠিক আছে বাবা, তুমি চা খাও, আমি একটু ঘরে যাই। মা কি বললো? কিছু বলেছে? শেফালি, হ্যাঁ, অনেকদিন তোমাদের ছাদে যাওয়া হয় না, খুব ইচ্ছে করতেছে ছাদে যেতে। ছাদে যাবে? চলো তাহলে। ওখানে গিয়ে চা খাই। হ্যাঁ। কি ব্যাপার? মা কি বললো? তুমি তো আমাকে কিছুই বললে না।
সত্যি করে বলো তো শেফালি, তোমার মা কি আমাকে অপছন্দ করেন? তোমার ফ্যামিলি মেম্বার অন্যান্যরা কি আমাকে অপছন্দ করেন? আমি কি এতই খারাপ ছেলে? এই যে তুমি জব করছো, সেই স্যালারি দিয়ে তুমি তোমার ফ্যামিলিটাকে চালাচ্ছ, এই বিষয়ে কি আমি তোমাকে কখনো ছোট করেছি, তোমাকে অপমান করেছি? আমি চেষ্টা করেছি সবসময় তোমার পাশে থাকবার, তোমাকে সহযোগিতা করবার। তোমাকে এই বাড়ির কেউই অপছন্দ করে না, তুমি তো অপছন্দ করার মতো ছেলেই না। আমি কেন? যে কোনো মেয়ে তোমাকে বিয়ে করার জন্য উদ্গ্রীব হয়ে থাকবে। যেই তোমাকে বিয়ে করো তার তো চরম ভাগ্য। তুমি আমার জন্য যা যা করেছো, আমি সত্যি তোমার কাছে কৃতজ্ঞ। আর আমার মায়ের কথা বলছো তো, আমার মা কেন এগুলো বলছে তা আমি ভালো করে জানি। আমার মা ভাবছে আমি যদি বিয়ে করে চলে যাই তাহলে তারা রাস্তায় পড়ে যাবে। দেখো, আমি তোমার মাকে বোঝানোর চেষ্টা করেছি, যদি আমরা বিয়ে করি, বিয়ের পরও তোমার যে স্যালারিটা পাবা সেটা তোমার ফ্যামিলিকে দিয়ে দিবা, তাতে তো আমার কোনো আপত্তি নেই। আমি এখন যেভাবে তোমাকে সাহায্য সহযোগিতা করছি, বিয়ের পরেও করব। আর ওরকম মেন্টালিটি আমার আছে, তুমি তো ভালো করে বুঝো। তারপরও কেন তোমার মায়ের আপত্তি, সেটা আমার মাথায় আসে না। দেখো, তুমি অনেক কষ্ট করে আজকে হয়তো এই পজিশনে এসেছো, কিন্তু অভাব অনটন যে কি জিনিস আমি দেখেছি, আমরা দেখেছি। আমার বাবা অসুস্থ হওয়ার পর থেকে পুরাটা সংসার হাওয়ার উপর চলছে, পুরাটা সংসারের দায়িত্ব আমার। এই যে আমার বাসায় ঢুকলা না তুমি, কি আসবাবপত্র দেখে তো নিশ্চয়ই চমকে গেছো, কিন্তু ভিতরে ফাঁপা। এমন এমন সময়ও আসে যে ঘরে ভাত রান্না করার মতো চাল থাকে না। তোমরা কি মনে করো তোমার বড় ভাই এই সংসারের দায়িত্ব নেবে? সে যদি বড় কোনো সুযোগও পায়, তোমাদের পাশে থাকবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আসলে তোমার ভাই একটা ফটকা ধরনের লোক। ভীষণ কষ্ট পেয়েছো না? আমি অনেক কষ্ট পেয়েছি, কষ্ট পাচ্ছি। আমি তোমাকে অনেক ভালোবাসি শিফা। ভালোবাসার মানুষের জন্য কষ্ট পাবো, এটাই তো স্বাভাবিক, তাই না? আমি তো তোমাকে ছাড়া কখনো কিছু ভাবিনি। আমি তোমার ভালো লাগা মন্দ লাগা গুলোকে সবসময় প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করেছি আমি। তারপরেও কেন বারবার কেন আমি কষ্ট হচ্ছি বলো? আমি কি করবো বল? সংসারের দায়িত্বটা এখন আমার, সেটার ভাগ্যে আমি নিতে পারি না বলো? আমি কি করব? আমার সাথে কেন সবকিছু এরকম হয়? যাকে আঁকড়ে ধরবার চেষ্টা করি সেই চলে যেতে চায়। বুঝলি শিউলি, ফোন রাখ, ইম্পর্টেন্ট কথা বলছি। আচ্ছা ঠিক আছে, যে ফোনটা রাখলাম, এখন বলো। জীবনটা এত সহজ না, ভালো থাকা জানতে থাকতে হয়। উল্লাস করো, আনন্দ করো, ঠিক আছে? আমার দিকে তাকা, আমি যদি এত কিছু ভাবতাম ভালো থাকতে পারতাম? বল, আমার কি মনে হয় জানিস, অন্যকে খারাপ রেখেও যদি নিজে ভালো থাকা যায়, তার মধ্যে একটা শান্তি আছে। তুই কি এই পৃথিবীর সবাইকে সুখী করতে পারবি? তুই ভালো থাকলে অন্যরা জেলাস করবে। ভাইয়া, আমি না এত শত বুঝি না, আর আমি তোমাকে আগেও বলেছি, আজকে আবার বলছি, আমি যদি একটা সুযোগ পাই না, আমি এই বাড়ি থেকে চলে যাব। এই অভাব অনটন আমার আর ভালো লাগছে না, আমার দম বন্ধ হয়ে আসে। আর আগামী মাসেই তো ফয়সাল আসছে, আমি ওকে আলটিমেটাম দিয়ে দিয়েছি যে ও আসলেই আমি ওকে রেজিস্টার করে বিয়ে করব, তারপর এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না। গুড। এই অভাব অনটন আমাকে কুড়ে করে খাচ্ছে, আর আমি ঘুমালে কি স্বপ্ন দেখি জানো? জানি, ঘুরে ঘুরে খাচ্ছে। আমাকে একটা দান মারতে দে,
একটা দান যদি আমি মারতে পারি তোর কি মনে হয় আমি এই বস্তিতে থাকবো? আমি থাকবো গুলশান মালানি অথবা আমেরিকা যাবো। আচ্ছা, আমি আর তুমি দুজনে যদি বাড়ি থেকে চলে যাই, তাহলে আপা, বাবা মা এদেরকে কে দেখবে? নিজে বাঁচলে বাপের নাম, নিজে ভালো থাকাটাই আসল বিষয়, বুঝছিস? মানি ইজ গড। মানি থাকলে জীবনে অনেক সমস্যার সমাধান করে ফেলা যায়। শেফালি যদি তো আমাকে বিয়ে করুক, কিন্তু ওর ব্যবসা কিন্তু আমার ভালো লাগে না। ও খুব অহংকারী, ওর সাথে কথা বলতে গেলে হ্যাভি মুড নেয়। ভাইয়া, তুমি কিন্তু এটা একদম ঠিক বললে না। আর তাছাড়া তমাল ভাই আমাদের সবাইকে অনেক সাহায্য করে, আপুকে একটা চাকরি দিয়েছে, আবার টাকা পয়সা দিয়েও হেল্প করে। আর আমি তো জানি মাঝে মাঝে তুমিও তার কাছ থেকে টাকা পয়সা নাও। ওই 1-2 হাজার টাকা কোনো টাকা? আজকে সকালে গেছিলাম 5,000 টাকা চাইতে, দিল কত? 1,000 টাকা। আমার 50 লাখ টাকার দানটা যদি লেগে যায় না, তমালকে আমি তুড়ি দিয়ে নাচাবো, বুঝছিস? তুড়ি দিয়ে। আমি বুঝি না শেফালি কেন ওই ছেলের প্রেমে পড়তে গেল, ওকে কেন সে পছন্দ করে? লালটু মার্কা একটা চেহারা। এই দেশে কি মানে একটু বড় লোক, টাকা পয়সা লাভ করলে আবার নাই, একটা জোটে না। তুমি এটা একদম ঠিক বলেছো। সম্পর্ক যদি করতেই হয়, এরকম গরিব ফাঁকা পকেটানা ছেলের সাথে কেন প্রেম করবো? এরকম প্রেম করতে কোনো মানেই হয় না, ঠিক না? এখন তুই যা, আমার হিসাবটা কমপ্লিট করি। আর তোমার হিসাব 20 লাখ টাকা আমেরিকা। আমি পানিতে ডুবে যাই তোষিতে, আব্বা শান্তন, আপনার পানির মধ্যে কেউ ফালাই নেই, আপনি নিজের বিছানায় আছেন। আমি তো মরে যেতেছিল। কি বলা তোরেও বলে দিব নদী বলা। আব্বা কি কইতাছেন? এতটা স্বার্থপর তো আমি হইতে পারি নাই, আর এতটা স্বার্থপর আমি হইতে পারবো না। এই সংসার ছেড়ে আমি চলে যাব। আমি তো আপনার বড় সন্তান, শুধু মেয়ে না, আমি আমার মায়ের বড় সন্তান, আমার বোনের বড় ভাই, আর আমার ভাই থাকতেও নাই। আব্বা আপনি তো দুশ্চিন্তা করেন না, শুধু আপনি আমার একটু দোয়া করে দিয়ে। কি ব্যাপার শিউলি, তুমি অফিসের নিচে কেন? অফিসে চলো, চা খাবা। না না ভাইয়া, অফিসে যাওয়া যাবে না। তাছাড়া অফিসে তো বড়াপা আছে, আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে, যেগুলো বড়াপা জানলে সমস্যা হতে পারে। কি কথা বলো? তমাল ভাই, আপনি দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর, আপনাকে না আমার দারুণ লাগে। কিন্তু আমি না একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না, যে আপনার মতো একটা হ্যান্ডসাম ছেলে কিভাবে আপুর মতো একটা সিরিয়াস আনরোমান্টিক খ্যাত একটা মেয়েকে পছন্দ করলো। আপনার না আমার মতো কাউকে পছন্দ করা উচিত ছিল। মাথা ঠিক আছে তোমার? কি উল্টাপাল্টা কথা বলছো তুমি? ঠিক আছে, তোমার আপুকে ফোন দিচ্ছি। তমাল ভাই, আপনি তো সিরিয়াস হয়ে গেলেন। আমি তো মজা করছিলাম। আর তাছাড়া আপনাকে অন্য একটা কারণে ডেকেছি। আমি তো জানি এই মুহূর্তে আপুর বিয়ে করা সম্ভব না, কিন্তু আমি তো একজনকে ভালোবাসি। সে বিদেশে থাকে, ওর নাম ফয়সাল। আগামী মাসে 1 মাসের ছুটিতে দেশে আসছে। ও এসেই আমাকে বিয়ে করবে, তারপর আমাকে নিয়ে একেবারে দেশের বাইরে চলে যাবে। কিন্তু এই অবস্থায় আমি বাসার কাউকে কিছু বলতে পারছি না। আমি জানি এই মুহূর্তে তো বাসার কেউ রাজিও হবে না, কিন্তু রাজি না হলেও না আমার কিছু করার নেই। আমি ওই ছেলেকেই বিয়ে করব। শিউলি, তোমাদের আচরণ দেখলে না আমি সত্যি ভীষণ অবাক হই। তোমার বাবার পেনশনের টাকা, তোমার বোনের হাড় ভাঙনি খাটুনি, এই দুইজনের টাকা দিয়ে সংসারটা চলে তোমাদের। অথচ তোমার এবং তোমার ভাইয়ের এই বিষয়ে কোনো চিন্তাই নাই। তোমাদের চালচলন দেখলে মনে হয় কি জানো, তোমরা বিশাল অর্থবিত্তের মালিক। সত্যি আমি অবাক হই। তমাল ভাই, এত অবাক হও না, কোনো কিছু নাই। আর জীবন তো একটাই, এক জীবন না, এত কষ্ট মেনে নেওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমাকে 2,000 টাকা দেন। কি? 2,000 টাকা দেন, কসমেটিক্স কিনবো। কসমেটিক্স কিনবা? শিউলি প্লিজ, কসমেটিক্স কেনার জন্য টাকা না আমি দিতে পারি না। ঠিক আছে, আমি টাকা দিতে চাই, কোনো সমস্যা নেই, কিন্তু সেটা যদি ভালো কোনো কাজে খরচ করো, কলেজের পড়ালেখার জন্য যদি খরচ করো, সেক্ষেত্রে আমি দিতে পারি। কিন্তু কসমেটিক্স সেটা তো একটা অপচয়। দেখেন তমাল ভাই, এটা আপনার জন্য অপচয়, কিন্তু এটা আমার জন্য প্রয়োজনীয় জিনিস। আর আপনি টাকা দিবেন না সেটা বললেই হতো। আর আপনি জানেন, আমি যদি চাই তাহলে 2 মিনিটের মধ্যে আমার কাছে 2,000 টাকা চলে আসবে। হ্যাঁ, রাগ করছো কেন? মানে আমি বোঝাতে চাচ্ছিলাম টাকাটা যদি একটা ভালো কাজে লাগতো তাহলে। বাদ দেন তো, লাগবে না আমার টাকা, আমি চলে যাচ্ছি। আরে না না, শোনো 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 শোনো, ওরে তুমি কেন রাগ করছো? আমি কেন টাকা দিব না? তুমি প্রথম আমার অফিসে নিচে আসছো,
ভাইয়া। ওয়েলকাম। কি ব্যাপার তোমার? হ্যাঁ, তুমি এখানে কি করছো? আরে আমি অফিসে তোমাকে তন্ন তন্ন করে খুঁজতেছি, কোনো সমস্যা হয়েছে? কেন টাকা লাগবে? টাকা লাগবে মানে? তোমরা কি শুরু করছো বলো তো? তোমাদের ফ্যামিলির লোকজনের জ্বালায় তো আমি অফিসে থাকতে পারবো না। তোমার ভাই এসে অফিসে টাকা নিয়ে যায়, তোমার বোন এইমাত্র 2000 টাকা নিয়ে গেল, তোমাকে বেতন দিচ্ছি, মানে আমি একা কি করবো বলো তো? মানে কি আমি কি রিচ ম্যান? শেফালি শোনো, তার চেয়ে বরং একটা কাজ করো, একটা বড় লোক ছেলে দেখে রিলেশন করো, বিয়ে করো, তোমার ফ্যামিলির জন্য ভালো, তোমার জন্য ভালো। তুমি এভাবে কথা বলছো কেন? আমি বুঝলাম না, তুমি সব সময় আমার জন্য কোনো কিছু করে তুমি আমাকে খোটা দাও। আরে ভাই, যখন খোটাই দিবা তাহলে হেল্প করার তো দরকার নেই, আমি মানছি। আমি তোমার কাছ থেকে হেল্প নেই, আর আমার সাথে তুমি সম্পর্কে আছো, সম্পর্কের মধ্যে একটা দায়িত্ববোধের জায়গা আছে না তোমার? হ্যাঁ, আমার দায়িত্ববোধ আছে, আছে বলেই আমি পালন করছি, কিন্তু আমারও তো একটা লিমিটেশন আছে, আছে না? আমার পক্ষে কি সম্ভব তোমাদের ফ্যামিলির লোকজনকে সবসময় টাকা দেয়া? শোনো, আমি কোনো রিচ ম্যান না, তোমার সাথে এইভাবে আমি সম্পর্ক রাখতে পারবো না, তুমি অন্যদিকে দেখো। এনাফ ইজ এনাফ। কি শুরু করছো তুমি? তুমি আমার জন্য যখনই কোনো কিছু করো বারবার খোটা দাও। এই আমার সাথে না তোমার সম্পর্ক করার দরকার নাই। আমার সাথে সম্পর্ক করে কি তুমি কিছু পাও নাই? মেন্টাল পিস পাও নাই, ভালোবাসা পাও নাই? তোমার টাকারও দরকার নাই, আমার সাথে সম্পর্ক রাখারও দরকার নাই। ফালতু কথা। এই শেফালি, আরে কি শুরু করলা? তুমি আমার সাথে প্রেশার দিচ্ছ, তোমার বোন আমার সাথে রাগারাগি করে দিয়ে গেল, মানে আমি কি সবার চাপের মধ্যেই থাকবো? শিউলি, বড় ভাইয়া, তোরা কই এখানে? তোরা কি পাইছিস? তমালের সাথে আমার সম্পর্ক, আমাকে দিয়ে তোরা তমালকে পেয়েছিস। হ্যাঁ, যখন তখন ওর অফিসের সামনে চলে যাস টাকার জন্য, লজ্জা করে না তোদের? আর বড় ভাইয়া তুই এই পর্যন্ত সংসারে একটা টাকা দিছিস? তুই সবসময় তো বড় বড় কথা বলিস। আজব ব্যাপার তো, আমি তোমার কাছ থেকে টাকা নিতে যাবো কেন? আমি ওর অফিসের নিচে যাচ্ছিলাম, ভাবলাম দেখা করে যাই, ওই তো 1000 টাকা আমার পকেটে গুঁজে দিল। দেখ, তুই ইনকাম করিস, চাকরি করিস, ঠিক আছে, সংসারের জন্য অনেক কিছু করিস, তাও ঠিক আছে, তাই বলে ছোট বোন হয়ে বড় ভাইকে যখন তখন অপমান করবি, এটা ঠিক না। তোমরা তো আমার জীবনটাকে ছারখার করে দিচ্ছ। কি করছো এই সংসারের জন্য তুমি? আজকে 10টা বছর হয়েছে তুমি মাস্টার্স পাস করছো, কই এই সংসারের জন্য তো একটা কিছু তোমাকে করতে দেখলাম না। আজকে এটা করে ফেলবো, এত বড় প্রজেক্ট পেয়েছি, এইটা হবে সেইটা হবে। তোর থেকে তো বড় ভাই একটা রিক্সাওয়ালাও ভালো আছে, অন্তত সংসারের জন্য বাজারটা তো করে। কিভাবে খাচ্ছি, কিভাবে পড়ছি, বেঁচে আছি না মরে যাচ্ছি, কোনো খেয়াল আছে? আবার বড় বড় কথা বলতেছিস। ঠিক আছে, আমার 50 লাখ টাকার প্রজেক্টটা হোক, টাকা তোর মুখে ছুঁড়ে মারবো। তোমার এই টাকার উপর আমি জুতা মারি। 10টা বছর ধরে একই কথা বলতেছো, ওই কথা তো আর পরিবর্তন হয় না। যদি কিছু করতে না পারে বাড়িতে থেকো না, এখান থেকে চলে যাও। ফালতু কোথাকার। এই বাসায় কে থাকতে চাই? বস্তির মতন বাসা। আপা, তুমি তো একদম ঠিক করলি না। ভাইয়া তো চেষ্টা করছে, এখন তার লাক যদি ফেভার না করে তো ভাইয়া হ্যাঁ, চোখের সামনে থেকে যা। বড় বড় কথা বলতে আসছে, স্বার্থপর কোথাকার। যা, জীবনটা আমার ঝালাবালা করে দিচ্ছে। তমাল, তুমি যেভাবে আমার সাথে সম্পর্কটা কন্টিনিউ করতে চাচ্ছ, সেভাবে আমার পক্ষে আর সম্ভব না সম্পর্কটা কন্টিনিউ করার। আমার মা বাবা, ভাই বোন, এদের যে করুণ অবস্থা, এদের এই খারাপ পরিস্থিতিতে আমি তোমার সাথে আর সম্পর্কটা রাখতে চাচ্ছি না। তুমি আমার থেকে ভালো কিছু ডিজার্ভ করো, তুমি অন্য কোথাও বিয়ে করো, সুখে থাকো। আর হ্যাঁ, আমার বোন আর ভাই তোমার সাথে যে আচরণটা করেছে, তাদের হয়ে আমি তোমার কাছে মাফ চাচ্ছি। শেফালি, এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি গতকাল রাগের মাথায় না হয়ে তোমাকে 2-একটা কথা বলছি, তাই বলে কি তুমি আমার সাথে এইভাবে কথা বলবা? দেখো, দিন শেষে আমিও তো মানুষ, আমারও তো রাগ অভিমান এসব কাজ করে, সেটা কি তুমি বুঝবা না? আমার বোঝার মতো মনটা আর নেই, ছোট্ট একটা মন তো। বুঝতে বুঝতে কবে যে এই মনটা খালি হয়ে গেছে নিজেই জানি না। আমি যে বেড়াজালের মধ্যে আটকে পড়েছি, সে বেড়াজাল থেকে বের হওয়া সম্ভব না। অনেক হয়েছে, আমাকে ভুলে যাও, তুমি সুখে থাকো। আর হ্যাঁ, এই চাকরিটা থেকে আমাকে বাদ দিও না প্লিজ। এই চাকরিটা যদি চলে যায়, আমি সংসারটা চালাতে পারবো না। আমি তোমাকে কথা দিচ্ছি, খুব তাড়াতাড়ি আমি একটা চাকরি পেয়ে এটা ছেড়ে দিব। দেখো শেফালি, তোমার কথা শুনে মনে হচ্ছে কি আমি তোমার কাছের কেউ না। আজকে এই কাজটা যদি তোমার ফ্যামিলি মেম্বার কেউ করতো, তোমার ভাই করতো, তোমার বোন করতো, ঠিকই তো তুমি তাদেরকে মাফ করে দিতা।
শুধু আমার বেলায় হলে অভিমান। আরে বাবা, আমি তো একটা ভুল করছি, বললাম রাগ করে তোমার সাথে কথা বলছি, সেই জন্য কি তুমি আমার সাথে এভাবে কড়া কড়া কথা বলবা? না না, অনেক হয়েছে। আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক, কেউ অপমান হোক, কারো অর্থনৈতিক কষ্ট হোক। আর কত, বাদ দাও না, তুমি সুখে হও। আমাদের সমস্যাটা কি জানো? আমরা সবসময় ভালোটা নিতে চাই। আমরা যাকে ভালোবাসি তার শুধু ভালোটা নিতে চাই, আর আমরা যাকে ভালোবাসি তার খারাপটা নিতে চাই না। এভাবে চলতে থাকলে তো হয় না, একটা সম্পর্ক ডেভেলপ হয় না, দূরত্ব বাড়ে, সম্পর্ক রাখা যায় না। কি ফোন দিল? হ্যাঁ বল। আপার অবস্থা খারাপ মানে? আবার কি? আমি আসতেছি, আসতেছি। আমার আরে কি কইতেছ? আমি তুমি কি তামসা দেখতেছো? ভাই ভাই কি করতেছো? যাও অ্যাম্বুলেন্স ডাকো। আমার কথা শোনো, কোথায় যাও? আমার সময় নাই, আমার কথা শুনে তো না। আমার একটা 30 লাখ টাকার ইন্স্যুরেন্স আসছিল, ওই পুরো টাকাটা আমি আমার ভাইয়া শেফালির অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি। কারণ এই সংসারটা তো আমার ভাইয়াই চালাইতো। আমি তোলে গন্ডাই করেছি। আব্বা, আব্বা, বাবা, আব্বা, 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 আব্বা গো, আমি তো তোমার কমলা খাইতে পারলাম না। আব্বা উঠো, আব্বা। আমি এতিম হয়ে গেলাম তোমার, আমি এতিম হয়ে গেলাম, আমি এতিম হয়ে গেলাম। আমার বাবা মরার আগে আমার কাছে কমলা খেতে চাইছে, আমি খাওয়াইতে পারি নাই। গরু মাংস খাইতে চাইছে। ছোটবেলা থেকে আব্বা আমার কোনো অপূর্ণতা রাখেনি, সে সব পূরণ করছে। এই সংসারে একটা মানুষ ছিল যে শুধু আমাকে বলছে। আমি এতিম হয়ে গেলাম তোমার, আমি এতিম। শেফালি, প্লিজ কান্না থামাও। কারোর বাবাই চিরকাল বেঁচে থাকে না। এই যে আমাকে দেখো, আমি তো বাবা কি জিনিস সেটাই দেখিনি। আমার জন্মের আগে আমার বাবা মারা গেছে, তারপর মা। আমি আমি তোমার পাশে আছি, সবসময় থাকবো। এখন তো পরিস্থিতি একটু অন্যরকম, বিষয়টা নতুন করে ভাবতে হবে। বাবার প্রভিডেন্ট ফান্ডের টাকা তো শেষ, ইন্স্যুরেন্সের টাকাটা কি হবে? শেফালি একাই সিদ্ধান্ত নেবে? আমাদের একটু ভাবতে হবে না? তো এখন তুমি কি করতে চাও ভাইয়া? আমার 50 লাখ টাকার প্রজেক্টটা হলো তো আর এই সমস্ত টাকা আমি তাকায় দেখতাম না, তাই না? মুখের উপর ছুড়ে দিতাম। কিন্তু হিসেব নিকেশ তো কিছুই জানি না, কিভাবে কি হচ্ছে না হচ্ছে। সবকিছু কি শেফালির উপরে থাকবে? এখন তো আমার কিছু বলার নেই। আর তাছাড়া তোমার যে অবস্থা, আমারও সেম অবস্থা। আর তাছাড়া তুমি তো সারা জীবনে সংসারের জন্য কিছুই করনি। আর আমিও না এই বিষয়ে নিয়ে অনেক বেশি অতিষ্ঠ। একটা জামা কিনতে হলে আপনার কাছ থেকে হাত পাততে হয় টাকার জন্য। আমার এসব আর ভালো লাগছে না। 200-100 টাকা দিয়ে তো আর ব্যবসা হয় না, ব্যবসার জন্য লাখ লাখ টাকা লাগে, তাই না? 50 লাখ টাকার প্রজেক্টটা হলে
এটা নিয়ে আমি কথাই বলতাম না। যাই হোক, এখন সব কিছু আমাকেই করতে হবে। হ্যাঁ, আমি কিছু বলতে পারবো না। আর তাছাড়া আমি তো এই বাড়ি থেকে চলে যাচ্ছি। আমি ফয়সালকে বলেছি যাতে খুব দ্রুত দেশে চলে আসে। ও আসলেই আমি ওকে রেজিস্টার করে বিয়ে করে এই বাড়ি থেকে চলে যাব। এই অভাবের সংসার না আমার আর ভালো লাগছে না, আমার দম বন্ধ হয়ে আসে। আর আপুকে আমি এই বিষয়ে কিচ্ছু বলতে পারবো না। যা বলার তোমাকেই বলতে হবে, যা কিছু করার তোমাকে অ্যারেঞ্জ করতে হবে। মানে সবকিছু আমাকেই করতে হবে, আমি করব, ভাগটা তুই নিবি। ও মা, তো তুমি আমার ভাগটা আমাকে বুঝিয়ে দিবে না? হ্যাঁ ঠিক আছে, তোর ভাগ তোকে দেব, একটা কাজ তো করতে পারবি, তুই আমাকে সাপোর্ট করতে পারবি না? সাপোর্ট তো করতেই হবে, করবো। আমারও এগুলো ভালো লাগছে না, শেষবার চেষ্টা করি, দেখি এখান থেকে কিছু পুঁজি অ্যারেঞ্জ করতে পারলে ওই প্রজেক্টটা আবার 50 লাখের প্রজেক্টটা আমি শেষ করে ফেলতে পারবো। তোমার এই প্রজেক্ট, আর তাছাড়া তুমি বাবার 5 লক্ষ টাকা নষ্ট করে তো এমনি বসে আছো। কি করেছো? পচা মাছের বিজনেস খেয়েছো তো ধরা। এটা তো ভাগ্যের ব্যাপার, মানে সবাই কি বিজনেস শুরু করলে প্রথমবারই উইন হয়? হতে পারে, এটা নিয়ে কারো কথা শোনার কিছু নাই। যাই হোক, মন খারাপ করিস না, নিচে যাবি? হ্যাঁ যাবো, আর ভালো লাগছে না, চল। এই ছিল তো আসল চেহারা। হ্যাঁ, তুই তো একটা ফ্রড। এতদিন নীতি কথা দেখালি, নীতি শোনালি, কত কিছু দেখালি, সবকিছু সংসারের জন্য তুই করিস, তুই একাই করিস, আমরা কেউ কিচ্ছু করি না। আসল উদ্দেশ্যটা কি তো? আসল উদ্দেশ্য কি এখন সামনে আসবো না? বাবাকে ফুসলিয়ে ইন্স্যুরেন্সের টাকাটা একা খাওয়ার জন্য এই কাজটা করছিস, তুই একটা ফ্রড। তুমি একদম ঠিক বলেছো ভাইয়া। দেখতে তো মনে হয় যে সে ভাজা মাছটা উল্টাই খাইতে জানে না, অথচ দেখো বাবার 30 লক্ষ টাকা সে কিভাবে একা হজম করে ফেলছে। আর আমাদেরকে এতদিন অভাব অনটনে রেখে সে চিন্তা করছে সে 30 লক্ষ টাকা একাই মেরে দিবে। ছি মা, হ্যাঁ ছি, তুই এই কাজটা করবি আমি ভাবতেও পারি না। তোকে আমরা কত ভরসা করতাম, বিশ্বাস করতাম, আর তুই কিনা তোর ছোট ভাই, তোর বোনকে, আমাকে, সবাইকে ঠকালি। এখন আমি বুঝতে পেরেছি তোর বাবা গরুর মাংস খাইতে চাইলে, ফল ফুটে কেন তুই নিয়ে আসতি। সংসারে তো অভাব থাকা সত্ত্বেও তুই তোর বাবার সব আবদার পূরণ করেছিলি। তোর এত শয়তানি ছিল, তুই এত স্বার্থপর। ছি মা, ছি। চুপ করো মা তুমি। সারাদিন কি বলছে, এতদিন কি বলে আসছে? 10টা টাকা আমি দিইনি সংসারে, ও নাকি নায়িকার সাথে ঘুরে বেড়ায়, এই কথাগুলোর মানে কি ছিল? এখন বোঝো কেন কন্যা নিয়ে আসতো, কেন ইয়ে করতে আসলো। ওর মনেতে ছিল আসলে 30 লাখ টাকা। একটা কথা বলে দিচ্ছি, আজ থেকে এই বাসায় ও থাকবে, নাহলে আমি থাকবো। ওই চোরের সাথে আমি একসাথে থাকবো না। আমিও ভাইয়ার সাথে একমত। বাবা মরার সাথে সাথে তোমরা তোমাদের চেহারা দেখাই দিলা। বড় ভাই তুই 10টা বছর ধরে কি করছিস তুই আমার বাবার জন্য? আমার বাবার মুখে একটা কিছু এনে দিতে পারস না। কমলা, একটা কমলা খেতে চাইছে, একটা কমলা পর্যন্ত তুই খাওয়াইতে পারস নাই। তুই আমার বড় ভাই না, বরং তুই সংসারের গানে আমি টানতেছি তোর ছোট হয়ে। আর তুই কি বললি বাবার এই ইন্স্যুরেন্সের টাকার জন্য আমি এত কিছু করছি। তুই বেঈমান, আমি তোর বড় বোন না, তোর জন্য আমি কি করি নাই? তুই তো ফুটাঙ্গিরি করছস, বড় লোকে কি দেখাইছস, বড় লোক তুই না। মা, এরা তো আমার আপন না হয়েও আপন, তুমি তো আমার মা। 10 মাস 10 দিন আমার পেটে ধরছো, তুমি কেমনে পারলাম এই কথা বলতে? তুমি আমার আব্বা বাইচা থাকতে আমার আব্বারও হইতে পারো নাই। আমার কি হইবা? এই ইন্স্যুরেন্সের লেগে আমি তোমাদের সাথে এগুলা করছি না। আমার কিচ্ছু দরকার নাই, আমার আব্বা আমারে দিছে, এই দায়িত্ব আমি তোমাদের হাতে দিলাম। কি এটা? আব্বার ইন্স্যুরেন্সের কাগজ। এখানে যত টাকা আছে তোরা ভাগ বাটা করে নিয়ে। শেফালি, তুমি এখানে? আমি সব জায়গায় তোমাকে খুঁজলাম, তোমাদের বাসায় গেলাম, বললো তুমি নাই, তুমি বের হয়ে আসছো। তুমি আমাকে একটা ফোন দিবা না? কি হয়েছে তোমার? তুমি আসছো? হ্যাঁ। বাবার যত টাকা পয়সা ছিল সব ভাগ বাটার করে দিয়ে আমি বাসা থেকে বের হয়ে আসছি। বের হয়ে আসছো মানে? নাকি বের করে দিছে তোমাকে? কি আমাকে ওরা বের করে দিছে।
করতেছো তুমি? আমি কাদের জন্য এতদিন করলাম, আমাকে বের করে দিচ্ছে। শেফালি, আমি তোমাকে আগেই বলছিলাম যে তোমার ভাই কখনো তোমাদের পাশে থাকবে না। শেফালি, আমার কথা শুনো, আমার দিকে তাকাও। আমরা নতুন করে আমাদের জীবন শুরু করি, নতুন জীবন। আমি আছি তোমার পাশে। তুমি আমাকে আবার ছেড়ে দিবে না তো? কোনোদিনও না, আমি তোমার পাশে আছি।